এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল আজ ভয়াবহ দুর্যোগের মুখোমুখি। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, পার্বত্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যায় বিপর্যস্ত। লাখো মানুষ পানিবন্দী, প্রাণহানি, নগর জীবনের স্থবিরতা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। প্রতিবছর বর্ষা আসে আর ফিরে আসে একই প্রশ্ন: কেন জলাবদ্ধতা, বন্যা আর জনভোগান্তির এই পুনরাবৃত্তি? এটি কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি পরিকল্পনার ঘাটতি ও জবাবদিহির সংকটও এর জন্য দায়ী? দুর্যোগের এই সময় তাই প্রশ্ন রাখবো, আমাদের বা রাজনীতিবিদদের দায়িত্ব আসলে কতটুকু, আর সেই দায়িত্ব আমরা কতটুকুই পালন করছি। তাই আমরা আমাদের আজকের আলোচনার শিরোনাম রেখেছি দুর্যোগে রাজনীতি। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমার সঙ্গে। রয়েছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, সংসদ সদস্য, লক্ষ্মীপুর 1 বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সংসদ সদস্য, শেরপুর 1 বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছেই শুরুতে আসি। আমরা যখন আলোচনা করছি তখন দেশের বহু অঞ্চল পানিতে নিমজ্জিত। আমাদের রাজধানীতেও জলাবদ্ধতা আমরা দেখেছি। সারাদিন একটি দুর্ভোগের মধ্যে কেটেছে, তার মধ্যে শোকাবহ একটি দিনও বলতে পারি আমরা। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুতে একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আসলে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই শুরু করতে চাই আপনার কাছে, যে আজ সংসদে সরকার ও বিরোধী দল একসঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জনগণের প্রত্যাশা হলো শুধু শোক প্রস্তাবে নয়, সংসদের প্রতিদিনের কার্যক্রমেও যেন সেই সৌজন্য, সহনশীলতা, গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখা যায়। এই যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিষ্ঠায় সংসদ কী ধরনের উদ্যোগ নিতে পারে সেটি, এবং জমির উদ্দিন সরকারকে আপনারা আসলে কিভাবে স্মরণ করতে চান, স্মরণে রাখছেন? ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন সফল ব্যক্তি। তিনি জীবনে অনেক কিছুই অর্জন করেছেন। তিনি বাংলাদেশের আইন অঙ্গনের অন্যতম সেরা আইনজীবী ছিলেন। রাজনীতিতে তিনি সফল। ছাত্র জীবনে তিনি বাম ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকার পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাকালীন সময়ে যে 11 জনের স্ট্যান্ডিং কমিটি ছিল বা বিএনপি সর্বোচ্চ কমিটি, সেই কমিটি তিনি সদস্য ছিলেন। তিনি আজীবন তিনি বিএনপি রাজনীতি করে গেছেন, নির্বাচন করেছেন, কোনো নির্বাচনে পরাজিত হননি এবং তিনি উত্তর অঞ্চলের মানুষজনের একজন অভিভাবক ছিলেন। তিনি একাধারে স্পিকার, একাধারে মন্ত্রী, একাধারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অনেকগুলো দায়িত্ব তিনি পালন করেছেন। আজকে তিনি মারা গেছেন হঠাৎ করে। অসুস্থ ছিলেন, তারপর আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো এই সময়ে তার আরও অনেক প্রয়োজন ছিল, সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করার জন্য ওনার অনেক বুদ্ধি পরামর্শ আমাদের দরকার ছিল। তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আজকে সরকারি দল এবং বিরোধী দল সবাই মিলেই আমরা জমির উদ্দিন সরকারকে অত্যন্ত শ্রদ্ধা এবং আন্তরিকতার সাথে স্মরণ করেছি। আমরা তার নামাজে জানাজে আমরা একসাথে অংশগ্রহণ করেছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের উচ্চ মোকাম দান করুক। আর সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনীতি থাকবে, আলাপ আলোচনা থাকবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক একটা বৈরী মনোভাব নিয়ে না হলেও ঠিক আপনার সরকারের জন্য কোনো ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটিকে তারা জোর গলায় এবং জোরালো কণ্ঠে তারা তার প্রতিবাদ করবে, এটাই নিয়ম। জিয়াউর রহমান সাহেব যখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রপতি শাসিত সরকারের পর থেকে, তিনি বিরোধী দলের নেতার মর্যাদাটা পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার অর্থ হলো সাংবিধানিকভাবেই বিরোধী দল সরকারের বিরোধিতা করবেন এবং সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তার ব্যাপারে সমালোচনা করবেন। আমরাও চাই যে সংসদ প্রাণবন্ত হতে হলে শক্তিশালী বিরোধী দল এবং বিরোধী দলের আপনার তীক্ষ্ণ সমালোচনা ছাড়া আসলে গণতন্ত্র যেমন সুপ্রতিষ্ঠিত হয় না, তেমনি সংসদও কার্যকর হয় না। সংসদ কার্যকর করার জন্য ইতিমধ্যেই যারা বিরোধী দল আছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যে জোট, এই জোট তারা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের আপত্তি তুলছেন, আলোচনা করছেন। তবে সেই আলাপ আলোচনা এবং সেই আপত্তি এবং সেই সমালোচনাটা অবশ্যই
গণতান্ত্রিক হচ্ছেন এবং শালীনতার মধ্যে হচ্ছেন এবং সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই আমরা আমাদের সংসদ পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্পিকার এবং ডেপুটি স্পিকার ওনারা অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে সংসদ পরিচালনা করছেন। এটা একটা ইতিবাচক দিক এবং এই ইতিবাচক দিককে আমরা ধরে রাখতে পারলে বাংলাদেশের এই অতীতে যে কোনো সময়ের তুলনায় বর্তমান সংসদকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। মানুষ সংসদের অধিবেশনগুলো অনেক সময় অত্যন্ত মনোযোগ সহকারে দেখে। তারা যে কোনো আপনার সংবাদ তারা পড়ে এবং তাদের এই ব্যাপারে তারা ওয়াকিবহাল থাকে, যেটা আগে কখনো ছিল না। আগে অনেক সংসদ সদস্য তাদেরকে বলতে শুনেছি যে তাদেরকে সচিবালয়ে গেলে পিয়নও তাদেরকে দাম দেয় না, থানার পুলিশও তাদেরকে দাম দেয় না। কিন্তু বর্তমান সংসদ সদস্য হিসেবে আমরা মনে করি যে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা জায়গায় আছি এবং আমরা এই মর্যাদাটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই মিলে যদি একটা সংসদকে কার্যকর সংসদ করি তাহলে আসলে গণতন্ত্রের ভিতটাই শক্তিশালী হবে। জি, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, এই যে তিনি যেমনটি বললেন যে সবার আসলে দায়িত্বটা সবার, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। আজকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে যেভাবে আপনারা স্মরণ করেছেন, যেভাবে শ্রদ্ধা জানিয়েছেন এবং শোক প্রস্তাবে সবার অংশগ্রহণ করেছেন, এটি কি সংসদীয় যে রীতিনীতি রয়েছে বা সংসদের বাইরেও যদি রাজপথে বলি, সেই যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বা সৌহার্দ্যপূর্ণ যে আচরণ অন্য বিরোধী পক্ষের প্রতি, সেটিও কি আসলে সম্ভব কিনা? শুধুমাত্র এই বিষয়টি নয়, সব ক্ষেত্রেই। ধন্যবাদ মুন্নি আপনাকে। আপনার মাধ্যমে এটিএন নিউজে আমি প্রথম এটিএন নিউজের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুরুতে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মূল আলাপটা হচ্ছে লাইনটা এরকম, বিরোধিতার খাতিরে বিরোধিতা কি না, বিরোধিতার খাতিরে কেন বিরোধিতা করবো? আমরা তো বিরোধী দল হিসেবে সংসদে গিয়ে প্রথমেই আমাদের মাননীয় বিরোধী দলের নেতা ক্লিয়ার করেছেন বিষয়টি যে এটা তো চরম সত্য, কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই যে বিএনপির সাথে বিশেষ করে জামাত ইসলামী এখন দীর্ঘ সময় ধরে আমরা একসাথে আন্দোলন করেছি, জোটে ছিলাম, সরকারে ছিলাম। এখন হঠাৎ করে তাদের সাথে আমাদের একটা বিরাট কি বলে মার কাট সম্পর্ক হবে, এটা তো বাস্তব হতে পারে না। তাহলে আমাদের মধ্যে নৈতিকতা নাই এটা ধরে নিতে হবে, সেটা তো হতে পারে না। বাট এখন সরকারে যারা আছেন বিএনপি জোট, তারা একটা কিছু করলো আর আমার সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে বলে আমি সেটা মেনে নিব, বিষয়টি এরকম হতে পারে না এবং এটি কোনো নৈতিক মানুষেরই একটা ওয়ে হতে পারে না বা সিদ্ধান্ত হতে পারে না। সেই জায়গাটা থেকে আমরা প্রত্যেকটা যৌক্তিক বিষয়ে কথা বলেছি, যেটা পজিটিভ সেটা পজিটিভ আকারে বলেছি, যেটা আমাদের উচিত বিরোধিতা করা সেটা আমরা বিরোধিতা করেছি। আজকে যেমনটি আপনি বলেছিলেন যে আমাদের দেশের জন্য খুবই কষ্টের একটি বিষয়, দুঃখের, যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তিনি ইন্তেকাল করেছেন আজ ভোরে। তিনি তো বাংলাদেশের একজন মানে আইকনিক ব্যক্তিত্ব, কি বিচারাঙ্গন, কি সিভিল সোসাইটিতে, রাজনৈতিক অঙ্গনে, গণতান্ত্রিক উত্তরণ এর ক্ষেত্রে পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি আমাদের দেশে রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের দেশে স্পিকার ছিলেন এবং তার জীবনে স্পিকার হিসেবে বা রাষ্ট্রপতি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে বা আইন অনঙ্গন যেটাই বলেন না কেন, সকল কিছুই আমরা দেখি যে বিশ্লেষণ করলে মানে নির্মোহ একজন ব্যক্তিত্ব ছিলেন। এখন আপনি এটা অস্বীকার করবেন কেমনে? এখন রাজনৈতিক কারণে আপনি অস্বীকার করবেন, এখন বিএনপি আমাদের এন্টি, এজন্য আমরা মনে করব যে এটা বিরোধিতা করতে। আমার কাছে এটা খুবই অবাস্তব চিন্তা মনে হয় আর কি। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বলি, সহনশীলতা বলি বা যুক্তি নির্ভর যে বিতর্কের কথা বলি, একটি রাজনৈতিক অঙ্গনের কিন্তু সৌন্দর্য, সেই সৌন্দর্যটা বজায় রাখার দায়িত্ব আসলে সবার। সেই দায়িত্বটাতে আসলে আমরা কি কোনো ঘাটতি দেখতে পাই কিনা? না, আমার কাছে মনে হয় না সেটা। আমি মনে করি যে এখন পর্যন্ত বিএনপি সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর অনেক কিছুই আমরা পজিটিভলি দেখেছি। এমনকি এবারই একটু ব্যতিক্রমধর্মী ঘটনা যে বিল পাস হচ্ছে অনেক কিছুই ঐক্যমত্যের ভিত্তিতে, বিরোধী দল সরকারি দল ঐক্যমত্যের ভিত্তিতে। আবার অনেকগুলো বিলের ক্ষেত্রে আমরা এত বেশি আপত্তি রেখেছি যে মানে বলা যায় যে ওয়াকআউট করার মতো পরিস্থিতিতেও আমরা চলে গেছি, এরকমও ঘটেছে আর কি। একটা বিল এরকম হয়েছে লাস্ট মোমেন্টে আমরা ওয়াকআউটও করেছি আর কি। তাহলে কি বোঝা যাচ্ছে এটাতে? আমরা যা ইচ্ছা তা মেনে নিতে পারি না, এটা হলো আমাদের স্ট্যান্ড। হ্যাঁ, হতে পারে যে ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত এরকম হয়েছে যে ছাঁটাই প্রস্তাব নিয়ে
বিরক্ত হয়ে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে এসব ছাঁটাই প্রস্তাব তাহলে শুনে কি লাভ আপনাদের, যেহেতু সবই আপনারা না ভোটে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাহলে আমাদের কথাগুলো শুনে কি লাভ। এজন্য তিনি বিরক্ত হয়ে বলছেন আমরা আর কথা বলতে চাচ্ছি না। তার মানে আমরা কিন্তু একটা যৌক্তিক জায়গায় আমাদের অবস্থানটা স্থির রেখেছি। আবার যখন বাস্তব ভিত্তিক বিষয় আসবে সামনে সহযোগিতা করার, আমরা এটা বলেছি সরকারকে, আমরা সেই সহযোগিতাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আজকের দিনের যে কষ্টকর বিষয়টি বললাম, যদিও আজকের দিনের এর চেয়েও বড় কষ্টকর হচ্ছে যে আমাদের 51 জন মানুষ এ যাবতে এই বন্যায় কয়েকদিনে মারা গেছে। তো সুতরাং আমাদের আজকের দিনের কষ্টগুলো আমরা আশা করি যে আমাদের স্মরণে রাখবো ইনশাআল্লাহ। জি, একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো, সরকার ঠাকুর গাছায় বলছিলাম। জি বলুন। আমাদের মাননীয় জামাতের সদস্য ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে গতকালকে আমাদের রংপুর একটা 11 দলীয় মহাসমাবেশ করলো, কিন্তু আমাদের এসে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে চট্টগ্রাম, ঢাকা, উত্তরবঙ্গ, নীলফামারী এলাকা। এই টাকাটা কি তারা ওই যে খরচ করলে এটা কি তারা বন্যার্থের আশ্রয়দের মানুষকে দিতে পারতো না? বানবন্দি মানুষের আসলে কি রাজনীতি কি বিরোধীদের খাতে বিরোধিতা না মানুষের কল্যাণের? আমি যতটুকু জানি যে আমাদের রাজনীতি কল্যাণমুখী বলে, কিন্তু বাস্তবে আমরা কল্যাণমুখী দেখতে পাচ্ছি না। দয়া করে কিছু বলবেন? জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য আপনি এর উত্তর দেবেন। জি, ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে যে ভাই কথা বলছিলেন, খুবই প্রাসঙ্গিক বিষয় আর কি, যে এই মুহূর্তে সমাবেশটি না করে ওই সমাবেশের ক্ষয় খরচের টাকাটাও বন্যা দুর্গত অলরেডি বন্যা দুর্গত এলাকায় জামাত ইসলামী সরকার তো একটা ডিসিশন নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, বাট জামাত ইসলামী প্রাইভেটলি তার সাংগঠনিকভাবে ইভেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা বা মাননীয় আমিরে জামাত আমাদের সরাসরি তিনি চলে গেছেন এবং তিনি দেখেছেন যে পানিতে নেমে তিনি মানুষের কাছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এটাতে এরকম নয় যে তিনি, অনেকে এটা নিয়ে আবার সমালোচনাও করছেন আর কি, বাট তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যে এটা শুধুমাত্র যদি আমরা মনে করি যে গভর্নমেন্ট একা হ্যান্ডেল করবে, হয়তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যেমন আজকে 51 জন মানুষের মৃত্যুর খবর আমরা পাচ্ছি আর কি। তো এটা তো আমাদের জন্য প্যাথেটিক। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে, এর আগে ফেনীতে একটি ভয়ঙ্কর বন্যার ঘটনা ঘটেছিল আর কি, সেই সময় আমাদের আমিরে জামাত দলের প্রধান তিনি ওখানে সরাসরি গিয়েছেন, পানির ভিতরে গলা পানি পর্যন্ত তিনি মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। আমি একটু প্রশ্ন রাখতে চাই যে সবসময় বলা হয় যে সরকারেরই আসলে দায়িত্ব, সরকারের অবশ্যই দায়িত্ব রয়েছে, সেখানে বিরোধী দলেরও তো দায়িত্ব রয়েছে। বিশেষ করে যদি আমরা বলি যে অনেক সময় আপনারা শ্যাডো মিনিস্ট্রির কথাও বলেন, সেখানে আসলে এই দায়িত্বটা আসলে শুধুমাত্র কি তাদের কাছে পৌঁছানোই যথেষ্ট কিনা, বা আরো অনেক কিছু করা? এখানে আমি সেটাই বলেছি আর কি, যে আপনি দেখবেন যে বিগত ফেনীতে বন্যা যেটা হয়েছে, এবারের তো গভর্নমেন্ট আছে একটা, ফেনীর বন্যাটা কিন্তু কি বলে এটাকে গভর্নমেন্ট ছিল না তখন, বিদায় অন্তর্বর্তীকালীন সময়ের কারণে এরা অনেক সময় কোন দল ভূমিকা রাখছে এটা আরো ক্লিয়ার ছিল আর কি। এখন সরকারি ভূমিকা রাখছে ম্যাক্সিমাম, এটা নিশ্চিত এবং সেটাই স্বাভাবিক। বাট সরকারের ভূমিকা যথেষ্ট নাও হতে পারে। এরপরে হচ্ছে যে আমরা যেটা ফিল করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলেছেন উখরিজাত লিন্নাস, মানুষকে এই পৃথিবীতে পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো সেই দৃষ্টিভঙ্গিটাকে এস্টাবলিশ করার জন্য আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, আমার সাংগঠনিক ক্যারিয়ারে এরকম ছিল যে আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য হলেও ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতাম। আজকে জামাত ইসলামীর আমির বা বিরোধী দলের নেতা যেটি করেছেন সেটি কিন্তু শুধুমাত্র তার দলের ফান্ড থেকে আজকে মানুষকে হেল্প করে সমাধান করা হবে এই সমস্যা, এরকম নয়। সকল মানুষ যেন এগিয়ে আসে, এবং এটাই ঘটেছে। বিগত দিনেও দেখবেন যে ফেনীর বন্যার ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি নাই যারা তাদের অর্থনৈতিক সহযোগিতা করে নাই, আমরা সেটা দেখেছি আর কি। এবারও আমরা ফিল করছি যে যেহেতু একটা ভয়াবহ দুর্ঘটনার দিকে যাচ্ছে আর কি দেশ, এই জায়গায় যদি আমরা সবাই একযোগে উদ্যোগ নিতে পারি তাহলে হয়তো এই সমস্যা আমরা মোকাবেলা করা সম্ভব হবে। আমি জনাব শাহাদাত হোসেন সালিম, এই যে কথাটি বলছিলাম যে আসলে সবাইকে সমন্বিতভাবে আসলে এগিয়ে আসা দরকার। সরকার বলছে যে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে জীবন এবং সম্পদ রক্ষায় তারা সতর্ক আছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার সেখানে দেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন, এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী রয়েছেন, মানুষ খুব কষ্টে আছে, অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। তারপরে তিনি বলেছেন যে যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি মানুষের জন্য কিছুটা করতে পারবো। এই যে
বলছেন যে সরকার পারছে না, আপনি কি মনে করেন যে আসলে সরকার পারছে না? দেখুন, নাহিদ ইসলামের বয়সও কম, অভিজ্ঞতা কম, সরকার সম্বন্ধে ধারণাও কম, সরকারের ক্ষমতা সম্বন্ধে ধারণা কম। এই কারণে বলার জন্য বলা এগুলো আর কি। বলার ক্ষেত্রে আর অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সরকার না পারার তো কোনো কারণ নেই। সরকার ডে ওয়ান থেকেই তো জনগণের পাশে আছে। সরকার মানেই তো একটা বিশাল রাষ্ট্রযন্ত্র। সরকার মানেই তো ডিসি, এসপি, সরকার মানেই তো উপজেলা প্রশাসন, সরকার মানেই তো ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়। সবগুলো মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রী, সবগুলো মানে রাষ্ট্রযন্ত্র দুর্যোগ যারা কবলিত তাদের পাশে অলরেডি দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণের ঘোষণা করা হয়েছে। এখন পানির সাথে যুদ্ধ, বন্যার সাথে যুদ্ধ, এই যুদ্ধ করেই তো আমরা যুগ যুগ ধরে টিকে আছি। আমাদের এই বদ্বীপ অঞ্চলের মানুষ, আমরা প্রায় সময় এন্ড অফ জুলাই, 1 অগাস্টে আমরা এই ধরনের বন্যা মোকাবেলা করি। কখনো আমাদের বাঁধ ভেঙে যায়, কখনো আপনার পাহাড়ি ঢলে আমাদের জনজীবন বিধ্বস্ত হয়ে যায়, কখনো পাহাড়ি ঢলে আমাদের মানুষজনের মৃত্যু ঘটে। এই দুঃখ, কষ্ট, বেদনা নিয়েই কিন্তু আমরা সবসময় টিকে আছি। প্রতি বছরই এটা একটা আমাদের জন্য ঘটনা। এই প্রতি বছরের এই ঘটনাটাকে আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়, রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রের অতটা ভাণ্ডারও রাষ্ট্রের মধ্যে নেই। আমরা যেটা চিহ্নিত করার চেষ্টা করছি যে এই খাল খননের মাধ্যমে পানিকে সরে যাওয়ার রাস্তা করে তৈরি করে দেওয়া, নদী খননের মাধ্যমে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। অনেক সময় দেখেন অতিবৃষ্টি, আমরা কিছুদিন আগে দেখলাম, আমি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই, ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ড, এত বেশি অতিবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টির কারণে কিন্তু পুরো বোম্বে শহরটা অচল হয়ে গেছে। আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করছি যে আমাদের যেন নেপাল অথবা আমাদের যেন এইসব মানে আসাম, মেঘালয় প্রদেশের মধ্যে বৃষ্টির পরিমাণটা কম হয়। বৃষ্টির পরিমাণটা কম হলে আমরা যেহেতু ভাটিতে আছি, এই ভাটি অঞ্চল দিয়ে আমাদের পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে নামবে। ইতিমধ্যে সমুদ্রের উচ্চতা নিয়েও আমাদের কথা হচ্ছে, জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হচ্ছে। সবগুলো জিনিস বিবেচনায় রেখেই আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, চিন্তা করব। পাশাপাশি ধরেন ঢাকা শহরে আজকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ঢাকা শহরে। ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম অন্য শহরের ড্রেনেজ সিস্টেমের মতো না। আপনি আমার সরকারি দলের সদস্য হিসাবে আমার বলতে কোনো দ্বিধা নাই যে পৃথিবীর আপনার বসবাসযোগ্য 173টি দেশের মধ্যে বাংলাদেশের ঢাকার সংখ্যা হলো 171, মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ে। সেখান থেকে আমাদেরকে আসলে একটা ম্যাসিভ একটা প্রোগ্রাম নিতে হবে। আমাদের ঢাকার আশেপাশের যে নদীগুলো আছে, এই নদীগুলোকে ব্যাপক খনন করতে হবে। ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেমকে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম করতে হবে। আমরা দেখি যে ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি, ইংল্যান্ডের ড্রেনেজ সিস্টেমটা অনেক বেশি উন্নত। আমরা হয়তো সেই সময় অনেক বেশি উন্নত করতে পারিনি। আমাদের নগর অবকাঠামো আপনার অ্যাব্রো থ্যাব্রো, আঁকা বাঁকা, আমরা দেখছি সেভাবে পরিকল্পিত নগরায়ণ হয় নাই। তো এখন ভবিষ্যতে ঢাকাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া, ঢাকাকে পরিকল্পিত নগরীতে পরিণত করা। ঢাকার এই সমস্যাটা তো আসলে নতুন না। এই ঢাকায় জলাবদ্ধতা নিয়েই আমরা বসবাস করছি। প্রতি বছরই আমরা একই আশার বাণী শুনি, কিন্তু আসলে এই আশার বাণীর প্রতিফলনটা আমরা দেখি না। এটি কি হবে? না, দেখুন, আমি আপনাকে বলি যে একসময় আমরা শান্তিনগর পল্টনে অন্তত আমি নিজের চোখে দেখেছি অন্তত 10 ফিট উঁচু করেছে রাস্তা, কমপক্ষে রাস্তা 10 ফিট উঁচু করেছে, কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। এই কারণে যে আমাদের কিছু দোষ আছে। যেমন আমরা পলিথিনটাকে এমনভাবে ব্যবহার করছি, পলিথিনের কারণে প্রত্যেকটা আপনার ড্রেনেজ সিস্টেমটাই অকার্য হয়ে গেছে। এগুলোর ব্যাপারে আসলে সর্বাত্মক মানে সবাইকে সাথে নিয়ে এটা যুদ্ধ ঘোষণা করতে হবে এগুলো নিয়ে। আজকে আমরা একটি খবর দেখেছি যে জাজিম, তোশক সেগুলো ড্রেনে পাওয়া গিয়েছে। না, জাজিম, তোশক, প্লাস্টিকের বোতল হতে আরম্ভ করে পলিথিনের বোতল হতে আরম্ভ করে এমন কোনো কিছু নাই। আমরা ব্যক্তিগত জীবনে অত্যন্ত অসচেতন। আমরা আসলে বিদেশে গেলে আমরা থুতু ফেলতে অথবা একটা টিস্যু ফেলতে আমরা 10 বার চিন্তা করি। বিদেশে গেলে আমরা যখন আমাদেরকে কেউ যখন গাড়ি ড্রাইভ করে নিয়ে যায়, তাকে এত বেশি সতর্ক দেখি যে 12 পয়েন্ট কাটা গেলে তার লাইসেন্স বাতিল। সেই ভদ্রলোক কিন্তু বাংলাদেশে এসে ট্রাফিক সিস্টেমের কোনো তোয়াক্কাই করেন না। এইগুলো আসলে আমাদের সবাই মনোজগতে একটা পরিবর্তন ঘটাতে হবে। আমরা একদিক দিয়ে আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর্যন্ত একটা উন্নত বিশ্বে থাকার পরে তিনি তার আচার আচরণে, চলন বলনে, কথাবার্তায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছে। আমরা যদি সেই পরিবর্তনটা ধারণ করি তাহলে অনেক সময় সেই জিনিসটা আমরা মানে কেটে উঠতে পারবো।
এখন এই চট্টগ্রামের বন্যা, এইটা একটা মানে অন্তহীন একটা কাহিনী। প্রতি বছরেই আমার বাসাবাড়ি চট্টগ্রামে, প্রতি বছরে সেখানে আমরা খুব বেশি সংকটের মানে সম্মুখীন হই, এত বেশি সংকটের সম্মুখীন হই যে বলার বাইরে। মাঝে মাঝে এত বিরক্ত লাগে, কিন্তু আসলে সমুদ্রের আপনার উচ্চতা বেড়ে গেছে, আপনার খনন কার্য থেমে গেছে, খনন কার্য করার মতো যে আর্থিক সামর্থ্য, সেই সামর্থ্য আমাদের মধ্যে নেই, তারপরে আমাদের জনসচেতনার অভাব, এগুলো সবগুলো মিলিয়ে আমার মনে হয় আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আর যেটা আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সংসদ চলছে, আরও 2-3 দিন চলার কথা, সংসদের প্রয়োজন, সংসদের অধিবেশনটাকে সীমিত করে প্রত্যেকটা সংসদ সদস্যকে তার নিজস্ব নির্বাচনী এলাকায় পাঠিয়ে দেওয়া দরকার। কারণ এই আজকে আমরা জানতাম যে একদিকে সিগন্যাল, একটা সমুদ্রে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার প্রভাবে প্রচণ্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত বৃষ্টি হবে, বৃষ্টি এখন থেমে গেছে, আরও বৃষ্টি এখন থেমে গেছে, অথবা আরও 2-3 দিন হবে। এরপরেও তো কিন্তু এই সংকটটা কাটবে না। দেখা যাবে যে অগাস্টের পর থেকে আপনার এই যে আজকে দেখলাম যে সমস্ত আপনার সাদা পাথরের যেই ভোলাগঞ্জ প্রচণ্ড পাহাড়ের তোড়ে পানি নেমে এসে একেবারে একাকার করে দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, আমাদের সরকার প্রধান অ্যাড্রেস করছে, আমাদের যারা নেতৃবৃন্দ তারা জনগণের পাশে আছে। আমরা ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি, যেমন আমি আজকে একটা আহ্বান জানিয়েছি যে যাই কিছু আছে তাই নিয়ে চট্টগ্রামবাসীর পক্ষে দাঁড়ান। কারণ একসময় গত 24-এ যখন ফেনীতে একটা প্রলয়ঙ্করী বন্যা হয়েছে, সমস্ত দেশবাসী কিন্তু ফেনীবাসীর পক্ষে কিন্তু ছুটে গিয়েছে। এখন কিন্তু এইবারে বন্যা কিন্তু শুধু ফেনীতে নয়, এবারে বন্যা বেশ কিছু জায়গায় একসাথে ছড়িয়ে গেছে। তো আমরা আশা করব যে জনগণের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, জনগণ তার শক্তি সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াক। আমার এক ভাই ঠাকুরগাঁও থেকে ফোন করে বলেছেন যে জামাত ইসলামের এই প্রোগ্রাম, আসলে এই প্রোগ্রামটা তো বা 11 দলের প্রোগ্রাম, এই প্রোগ্রাম তো আপনার পূর্ব ঘোষিত প্রোগ্রাম। পুরো জুলাই মাসের এই প্রোগ্রামগুলো তো আমাদেরকে একদিকে করতে হবে, এসে অস্বীকার করার উপায় নেই। আবার পাশাপাশি জনগণের পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র মানে বন্যার কারণে আমরা জুলাই আমাদের মানে সম্পূর্ণ চেতনা, জুলাই আমাদেরকে ধারণ করতে হবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে আমরা জুলাইয়ের মাসের প্রোগ্রামও আমরা করব, বন্যা দুর্গত এলাকার পাশেও দাঁড়াবো, এবং আমরা সরকারের শক্তি, জনগণের শক্তি একাকার হয়ে আমরা জনগণের পাশে থাকবো। জি, একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো, আমার নাম আমজাদ, রাজশাহী থেকে। জি বলুন। আমার নাম আমজাদ, রাজশাহী থেকে করছি। জি আমজাদ সাহেব, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দেবেন। যে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ ডুবে গেছে, আর জামাত ইসলাম রংপুরে মিটিং করতেছে, প্রধানমন্ত্রী যাবে বরিশালে। আর প্রধানমন্ত্রী যেভাবে চলে, এই যে শাহাদ ভাই বললো, সেই চলন বলন তো মন্ত্রী মিনিস্টারের মধ্যে দেখা যাচ্ছে না। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি। আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি সেলিম ভাই এবং আমাদের জামাত ইসলামের এমপি সাহেব মহোদয়ের কাছে দুইজনের কাছে একটাই প্রশ্ন আমার, সেটা হলো যে শেখ হাসিনা যে আমাদের দেশ থেকে চলে গেল, অনেক ধরনের অনেক অপরাধ নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, তার যে অপরাধের যে বিচার হওয়ার কথা হবে আমাদের দেশের কোর্টে হবে, আইনে বিচার হবে, কিন্তু তাকে যে আসতে দিচ্ছে না, সরকার আসতে দিচ্ছে না, না বিরোধী দল আসতে দিচ্ছে না, আবার নিয়ে আসতে চায়, আবার আসতে দিবেন, আবার পাহারা দেয়, সেনাবাহিনীতে পাহারা দেয়। এটা কোন ধরনের, এটা কি হচ্ছে, এটা কি তাকে আসতে না দেওয়া, না বিচার না করা? আমি একটু পাল্টা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে তাকে আসতে দিচ্ছে না কারা? এই যে আপনি হলো জামাত এনসিপি বা বিএনপি বা আরো আছে যারা, সবাই তো চাচ্ছেই তিনি আসুক। না আসতে দিচ্ছে, তাকে সেনাবাহিনী দিয়ে পাহারা দিতে, জনতে পাহারা দেওয়া হলো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে নেব। আমি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে শুরু করব। আপনিও কি তাই মনে করেন যে তাকে আসলে আসতে দেওয়া হচ্ছে না? এখানে আজকে চিফ প্রসিকিউটর বা কে যেন বলেছেন যে না তিনি আসতে পারবেন না, এটা আমার কাছে একটু খুব প্যাথেটিক খবর মনে হয়েছে। বা আসতে পারবেন না বলেনি, তিনি বলেছেন যে আত্মসমর্পণ করতে পারবেন না। কি করতে পারবেন তিনি? সেখানে তিনি হয়তোবা বোঝাতে চাচ্ছেন যে গ্রেফতার হয়ে, আমিও আসলে পুরোটুকু আমি বলবো এখানে দুইটাই করা সম্ভব। সে আত্মসমর্পণ করতে পারবে বা অন্যভাবেও তাকে আমরা নিয়ে আসতে পারি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই তিনি আসবেন, আমরা তাকে রিসিভ করব, তারপরে মামলায় নিব, বিষয়টি এরকম হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার তো সুযোগ নাই।
এখানে সরকারের কর্তব্য হচ্ছে যে যেটি বক্তব্য আকারে সরকার বলছে বারবার যে ইন্টারপোলের মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে নানানভাবে তাকে আনতে হবে আমাদের, দুটো কিন্তু একসাথে আর কি, মানে সেও আসবে আমাদেরকেও আনতে হবে। এটা নিয়ে মনে করার সুযোগ নাই যে সে কবে আসবে দেখছি তারপরে আমরা ভূমিকা রাখবো। নো, তার সাথে আমাদের অনেকগুলো হিস্সা আছে, সেই হিস্সাগুলো আমাদেরকে কনফার্ম করতে হবে। এখানে এদেশে 1400-রও বেশি মানুষ মারা গেছে, শহীদ হয়েছে এবং অসংখ্য মানুষ আহত পঙ্গুত্ব বরণ করেছে। জানমালের ক্ষতি, অর্থনৈতিক সংকট, এদেশে যা কিছু ঘটেছে সব কিছু হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে। তো সেইগুলো যদি আমরা মনে করি যে তিনি কবে আসবেন, আমরা ওয়েলকাম করব, এরপরে তাকে গ্রেপ্তার করব, আত্মসমর্পণ করবে কি করবে না, এই টাইপের আলোচনা আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে খেলো টাইপের আলোচনা হয়ে গেল আর কি। এই জন্য আমি এই দিকটাকে বিশেষভাবে মনে করছি যে সরকার এটাকে সিরিয়াসলি দায়িত্ব নিয়ে বক্তব্য দেওয়া দরকার। জি, আমি যেহেতু সরকার দলীয় এমপি রয়েছেন, আমি তার কাছ থেকে আসলে জানতে চাবো যে আসলে যে কথাগুলো বলা হচ্ছে এবং যে প্রশ্নটি রাখলেন, সেখানে আসলে আপনাদের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে বা যে অভিযোগটি তিনি করেছেন যে আসলে এটি কি ঠিক কিনা? না দেখুন, যখন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু ভারত কিছু পত্র দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো সেটা তো আইনি প্রক্রিয়া অথবা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, শেখ হাসিনা সেখানে আসবেন, তার বিচার হবে, ফাঁসি হবে। আমাদের তো অনেক পাওনা দেনা তার কাছে রয়ে গেছে, আমরা তো চাই শেখ হাসিনা আসুক। তিনি পালিয়ে গেলেন কেন? শেখ হাসিনা তো পালান না, তিনি গর্ব করে বলেন তিনি মৃত্যুকে ভয় পান না। তো এখন তিনি মৃত্যুকে ভয় পেয়ে তাকে পালিয়ে যেতে বলেছে কে? তার সাথে আবার মসজিদের ইমামকেও পালিয়ে যেতে বলেছে কে? আমরা তো পালিয়ে যেতে বলি নাই। আমরা তো, তারা বলেছে যে 50,000 লোক নিহত হবে, 5 লক্ষ লোক নিহত হবে, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে। কই, আমরা তো 5 জনকেও আমরা মারিনি, আমরা কিছুই করি নাই। 5 তারিখের পরিবর্তনের পরে আমাদের নেতা তারেক রহমান যখন ঘোষণা করেছেন যে যারা পরাজিত হয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব, আমরা তো সেদিন ছুটে গিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছি। আমরা তো সেদিন তাদের শিখের উপরে ফেলিনি। আমরা তো তাদের আস্ফোরণ শুনতে আমরা চাই না। তারা সবাই বলতেছে তারা আসুক না, তারা 2-4 জন কারণ বাজারে এসে আপনার কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সে সাহস থাকলে এসে বলুক যে আমি কামাল ফেরত এসেছি। সেখান থেকে বসে বসে এইসব মানে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। তো এখানে 3 রকমের আওয়ামী লীগ আছে। একটা হলো পালায়ন লীগ, তারা পালিয়ে গেছে। একটা হলো সমঝোতা করে দেশের মধ্যে আছে। আর একটা হলো আন্ডা বাচ্চা, যারা মানে বুঝেও কিছু মানে 500,000 টাকার জন্য মাঝে মাঝে ঝটিকা মিছিল করে। আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক দল না, একটা ফ্যাসিস্ট দল, একটা উন্মাদের দল, একটা সাইকোপ্যাথের দল। এখানে কোনো মানে তাদের কোনো নীতি আদর্শ নাই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের কে বলেছে গণতন্ত্রকে হত্যা করার জন্য? তত্ত্বাবধায়ক সরকার অধীনে 5 বছর পর পর নির্বাচন হতো, জনগণ রায় দিত, জনগণ রায় মেশিন মাথা পেতে পেতে নিয়ে আমরা রাজনীতি করতাম। তাদেরকে কে বলেছে সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার? তাদেরকে কে বলেছে সমস্ত কিছু অবরুদ্ধ করে দেওয়ার জন্য? আজকে তো আমরা মুখিয়ে আছি তাদেরকে বিচার করার জন্য। আসুক, তার অসুবিধা নেই, আমরা তো স্বাগত জানাবো। এমন তো না যে মানে আমরা মানে তাদেরকে মানে স্বাগত জানাতে আমরা কোনো দিতে, আমরা অবশ্যই স্বাগত জানাবো, প্রত্যেককে স্বাগত। আসুক ওবায়দুল কাদের, আসুক হাসান মাহমুদ, নওফেল আসুক, এসে বলুক যে আমরা এসেছি। তারপর আমরা দেখি যে আমাদের পাওনা দেনা আছে। 1400 মানে ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে আওয়ামী লীগ। কোনো সুস্থ মস্তিষ্কের লোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যারা করে তারা শেখ হাসিনার মতো উন্মাদ, তারা মানসিক রোগী, তারা সাইকোপ্যাথ। এই তো এত বড় ধরনের একটা ঘটনা ঘটলো, গণতন্ত্রকে হত্যা করলো। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। 18 সালে রাষ্ট্রীয় প্রতারণা করেছে, 26 সালে আমি আর দামি। তারা বিশ্বাস করতো যে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ থাকবে। তো তারা তা পালিয়ে যেতে তাদেরকে বলেছে কে? তারা তো গর্ব করে বলেছে পালাবে না। শেখ হাসিনা যদি আপনার পালিয়ে আপনার মানে মৃত্যু ভয় পালিয়ে না যেত, তাহলে 2 তারিখে কেন তার সমস্ত আত্মীয় স্বজনকে মেসেজ দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য? কেন তাদের আত্মীয় স্বজন আসছেন না এই দেশে? কেন শত শত হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করে করছেন? আজকে পত্রিকায় এসছে হাসনাত আবদুল্লাহ আপনার ইয়েতে বোম্বে শহরের সবচেয়ে অভিজাত এলাকাতে সেখানে তিনি বসবাস করছেন এবং মানে টাকার বস্তার উপর শুয়ে আছেন। তো আমাদের তো অনেক হিসেব নিকাশ আছে। এত সহজ না। আওয়ামী লীগ যেটা বলতেছেন মানে এসব কিছু পাগল ছাগল উন্মাদ, তারা উন্মাদনা করছেন। তারপর এখানে আবার অনেকেই বিভিন্ন মিডিয়াতে গুপ্ত যারা আছেন তারা একটু মানে মাথাটা একটু কচ্ছপের মতো দেওয়ার চেষ্টা করছেন। মাথা ভেঙে চুরমার করে দেব। কিন্তু শেখ হাসিনা আসবে। আমরা 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করছি। জামাত সেদিন হয়তো পাশে ছিল না,
হয়তো সিপিবি পাশে ছিল না, কিন্তু সেখানে যখন আসবে শুনবো, সেদিন জামাত, বিএনপি, সিপিবি সমস্ত জুলাই শক্তি আমরা এক হয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা যে ভুলটা 5ই আগস্ট করেছি আমরা সেই ভুলটা আর করবো না। সোজা কথা, বাংলা কথা, জি। একেবারেই বাংলা কথা। আমরা 5ই আগস্টে আমরা যে ভুল করেছি আমরা সেই ভুল করব না। আমরা এই আস্ফোরণ শোনার জন্য আমরা আস্ফোরণ শুনতে চাই না। এই আস্ফোরণ যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, আপনার কাছে আসতে চাই। যেই বিষয়টি আমরা রেখেছিলাম যে দুর্যোগ নিয়ে আমরা কথা বলছিলাম, আরেকজন দর্শক একটু প্রশ্ন করেছিলেন, আমি জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছেও আসবো। দুর্যোগের কথা বলছি যে এই যে টানা বৃষ্টি বা পাহাড়ি ঝড় এবং পাহাড় ধসে 7টি জেলায় 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যেমন রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসলেই আসলে আমরা প্রশ্ন করি যে আসলে এই দুর্যোগগুলো প্রতিবার কেন হয়, এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ কথা বলি, পরিকল্পনার তো অভাব রয়েছে। আপনি পরিকল্পনার কি অভাব দেখতে পান? দারুণ অভাব, মানে ভয়ঙ্কর অভাব আর কি, এটাকে বলবো আর কি। মানে কি বলবো, এটা চরম অনিশ্চয়তা দেখেও চুপচাপ বসে থাকা আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। না হলে এই 54 বছরে বছরকে বছর বাড়ছে। আমি বিগত 10 বছর একটা পরিসংখ্যান যদি আপনাকে দেখাই কি ভয়ঙ্কর। 2017 সালে 299 জন মারা গেছে বন্যায় আমাদের দেশে। 2020 সালে সেটি হয়েছে 255 জন, 21 সালে 87, 2022 সালে সিলেট সহ বেশ কিছু জায়গায় মিলে 145, 24 সালে 71 জন হয়েছে। এবছর অলরেডি আল্লাহ না করুন আর একজনও না বারুক মৃত্যুর সংখ্যা, আমরা চাই 51 জন, আজ পর্যন্ত এখানে ফুল স্টপ হোক। বাট এই যে একটা মৃত্যুর মিছিল, আমাদের সেলিম ভাই ইতিমধ্যে বলেছেনও যে আমরা এই জুলাইয়ের শেষ দিকে আগস্টে আমরা মোকাবেলার জন্য কি মোকাবেলা করব, আমরা কি মোকাবেলা করছি। এই যে আজকে মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর, এদিকে আপনার ধানমন্ডি থেকে শুরু করে পুরান ঢাকা পুরোটা, এদিকে আপনার রামপুরা, এদিকে কি বলে মতিঝিল পর্যন্ত সব, মানে ঢাকা তাহলে কোথায়। আজকে একজনে ফেসবুক পোস্ট দিয়েছে, এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে যান, এই রাস্তা দিয়ে অমুক তার দপ্তরে যান। মানিক মিয়া অ্যাভিনিউতেও আমরা দেখলাম যে সংসদের সামনে আজকে তো আমার গাড়ি শুধু 4 ঘন্টা চালিয়ে রাখা লাগছে, ভিতরে পানি ঢুকে গেছে, সেটা যেন নিষ্কাশন করে ইঞ্জিন স্বাভাবিক হয় আর কি। এবং মানিক মিয়া এভিনিউ কি বলে আর কি পুরোটা, মানে এখানে নৌকা দিয়ে গেলে ভালো হতো আর কি, আজকে এরকম পরিস্থিতি আর কি। এবং আমাদের আজকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের যে জানাজা, সেটি শেষ পর্যন্ত সাউথ প্লাজার উপরে করা যায় নাই, টানেলের নিচে করতে হয়েছে আর কি। এই যে সংকটগুলো আর কি, এই সংকটগুলোকে আমাদের কাছে ক্লিয়ার না, ক্লিয়ার। এরপরেও কেন সমস্যা সমাধান হচ্ছে না? এই একই ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রতি বছরই একই রকম সংকট যদি ফেস করতে হয়, তাহলে তো এটি নিয়ে প্রশ্ন তুলতেই হবে যে মেবি অর নট যারা এখানে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রী যারা সচিবালয়ের দায়িত্বে আছেন এবং সকল কর্মকর্তা কর্মচারী মিলে এখানে একটা বড় ধরনের ঘাপলা বা এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে, মানুষের দুর্ভোগকে তারা লাঘবের জন্য সাস্টেইনেবল কোনো উদ্যোগ নিচ্ছে না। মানে আমরা বুঝতে পারতাম যদি এটা দিন দিন কমতো আর কি। উদাহরণ হিসেবে বলি আপনাকে, আমি আমার এলাকার কথা বলি, শেরপুর। শুধুমাত্র এটি ছোট করে দেখার বিষয় নয়, জলাবদ্ধতা কীরকম, ড্রেনেজ করা হচ্ছে কিন্তু এই ড্রেনেজের সাথে কোনো মানে কি বলে একটা নিষ্কাশনের কোনো লিঙ্কেজ নাই। এখানে করে রাখলো একটা ড্রেন, আবার ওখানে আরেকটা ড্রেন করলো, এই পানি আবার দেখা যাচ্ছে। আজকে প্রায় 15 দিন যাবৎ আমার শেরপুরের শহরের পৌরসভার অন্ততপক্ষে 80% জায়গা হবে, বিশেষ করে আবাসিক এলাকাগুলো যেগুলো আর কি, 80% আবাসিক এলাকা হবে যেখানে পানি লেগে আছে। এবং এগুলো কি পরিমাণ ডিজিজ ছড়াতে পারে সেগুলো আপনাকে আর বলছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বন্যা শুধুমাত্র পানি কি বলে মানুষ মারা যাওয়া না, এটা দীর্ঘমেয়াদী একটা ইমপ্যাক্ট কিন্তু সমাজে রয়ে যাবে আর কি। তো সেই জায়গাটায় যেমন আমি আরেকটা গতকালকে আমি ফেস করে আসলাম, এলাকাবাসী অন্ততপক্ষে 40 জন লোক আমার সাথে দেখা করতে এসছে, একটাই দাবি, ব্রিজ আছে কিন্তু ব্রিজের সামনে স্থাপনা করে ফেলছে। বিগত আওয়ামী লীগ আমলে এরকম ঘটেছে। এখন এরকম ব্রিজ আমার নিজ গ্রাম সহ আমাদের আশপাশের গ্রাম কেন্দ্রিক এরকম হয়েছে। এলাকার লোকজন এসেছে, ওই এখানে ধান ব্রিজের চারা রোপণ করেছে, চারাগুলো অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। কেন? পানি নিষ্কাশন হচ্ছে না আর কি। নিষ্কাশন কেন হয় না? ব্রিজের সামনে উঁচু করে পার বেঁধে দিয়েছে আর কি, বেঁধে দিয়েছে আর কি। তো এই যে যারা বাঁচছে এগুলো কি আমাদের কাছে ওয়েল নোন না? সামাজিকভাবে এগুলো সবাই কারা করছে সেটা জানি, প্রশাসনিক উদ্যোগগুলো নিতে হবে। বাট দেখুন যে যদি সরকার এসেই এই যে জুলাই আগস্টে যে সংকটটা তৈরি হবে, এটা তো আমাদের কাছে ওয়েল নোন। এই যে আজকে 100 মেট্রিক টন করে সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ করা হয়েছে যে যেন মানুষ সংকট মোকাবেলায় খাবার সহযোগিতাটা পায়, এটার চেয়েও আরও কেন 1-1.5 মাস আগে উদ্যোগ নেওয়া হলো না? যে আমরা কিন্তু বারবার মন্ত্রণালয়ে যাচ্ছিলাম যে আপনারা
কোনো উদ্যোগ নেই আগাম বন্যা নিয়ন্ত্রণে, এই জায়গায় বাদ দেন, এই জায়গায় এই ব্যবস্থা করুন, এই জায়গায় কি বলে নিষ্কাশনের ব্যবস্থা করুন, এই জায়গাগুলো আমাদেরকে ওভারঅলি সন্দিহান করে। যে এটি আমি বলবো না যে শুধুমাত্র এখন এই মুহূর্তে সরকারের একটা সংকট, এটা একটা সাস্টেইনেবল সংকট, এবং এই সাস্টেইনেবল সংকট থেকে বের হয়ে আসার জন্য সাস্টেইনেবল উদ্যোগও আমাকে নিতে হবে। জনাব শাহাদাত হোসেন সেলিম, আপনার নিশ্চয়ই মনে আছে একজন দর্শক ফোন করেছিলেন প্রথম বিরতিতে যাবার আগে। তিনি যেমনটি বলেছিলেন যে রংপুরে জামায়াতে ইসলামী যেই 11 দলীয় সমাবেশ করেছে সেই টাকাটা আসলে সমাবেশে না খরচ করে সাধারণ বন্যা দুর্গতদের মাঝে দিয়ে দেওয়া উচিত ছিল। সেখানে প্রধানমন্ত্রীর বরিশালে যাওয়ার বিষয়টিও তিনি এনেছেন, এবং তিনি যেমনটি বলেছেন যে প্রধানমন্ত্রী যেভাবে চলাফেরা করেন বা যেভাবে সাধারণ জীবনযাপনের কথা বলেন, অন্যান্যদের মধ্যে আসলে সেটি তিনি প্রতিফলন দেখতে পান না। এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? না, দেখুন, আমি আগেই বলেছি জামাত ইসলামের যে কর্মসূচি জুলাই কে কেন্দ্র করে, এটা পুরনো কর্মসূচি। যদি বন্যার পরিস্থিতির আরও অবনতি হয় হয়তো সিদ্ধান্ত নিয়ে বাকি কর্মসূচিগুলো স্থগিত করবে। বাট এই কর্মসূচিটা তো পালন করছে, ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে এই কর্মসূচিটা পালন করেছে রংপুরে। আবার বরিশালে প্রধানমন্ত্রী যাওয়ার প্রোগ্রামটা অনেক আগের। একজন সরকার প্রধানের একটা কর্মসূচি যখন অনেক আগে থেকে নির্ধারিত, হঠাৎ করে শেষ মুহূর্তে সেটা বাতিল করাটা অনেকগুলো সমস্যা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন, জনকল্যাণে যাচ্ছেন, যেখানে অনেকগুলো জনকল্যাণকর সিদ্ধান্তের জন্য যিনি যাচ্ছেন, এবং সকালে যাচ্ছেন, বিকালে তিনি চলে আসছেন। আর এছাড়া প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বন্যা দুর্গতের সমস্ত বিষয়গুলো তিনি মনিটরিং করছেন। সেখানে তিনি বিভিন্ন ভাবে সেল খুলছেন, দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এবং দলীয় নেতাকর্মীরাও নির্দেশনা পালন করে মানে বন্যার্থদের পাশে দাঁড়ানো। আর আমাদের দেশটা আসলে একটা হুজুগের মধ্যে একটা হুজুগে চলাচল করে। তো এখন দেখা যাবে যে গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত হয়তো মানুষের মধ্যে আপনি দেখবেন তেমন সাড়া নেই। কালকে ঘুম থেকে উঠে দেখবেন যে ট্রাকে শুধু মানুষজন যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। এটা আমরা আশা করছি এবং আমরা নির্দেশনাও দিয়েছি। এবং আমাদের যেহেতু দল আছে, আমাদের দলের নেতাকর্মীরা আছে, দলের সমর্থক আছে, তাদেরকেও আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বলছি। সরকারের পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বারবার বলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই সমস্যাটা তো আজকের না, এটা যুগের পর যুগ। চাকতাই খাল, এটা চট্টগ্রামের দুঃখ। এটাকে সেইভাবে খনন করা যাচ্ছে না। খনন করার পরও জোয়ার ভাটা বলতে একটা ব্যাপার আছে। জোয়ারের সময় পানি এসে সমস্ত এলাকাটাকে প্লাবিত করে ফেলে। এটা আমরা নিজে যেহেতু চট্টগ্রাম থাকি, চট্টগ্রামে দেখছি জোয়ারের সময়, আবার ভাটার সময় কিছুটা ভাটার টান দেয়। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে চীনের মতো অথবা উন্নত বিশ্বের মতো, মানে হল্যান্ডের মতো, তারপরে আপনার এখানে ভেনিসের মতো এই মানে পদ্ধতিগুলো অবলম্বন করে হয়তো বন্যাটাকে রক্ষা করা যাবে। আর ঢাকা শহরে বন্যাটাকে করতে গেলে, ঢাকা শহর তো এখন যে অবস্থা, এই অবস্থা আসলে বসবাস অযোগ্য। নতুন ঢাকা যেদিকে আমরা প্রসারিত করার চেষ্টা করছি, পূর্বাচল, আপনার সেখানে পূর্বাচল, তারপর সেখানে বসুন্ধরা, পূর্বাচল, সেখানে ড্রেনেজ সিস্টেমটাকে আরও অনেক বেশি উন্নত করতে হবে এবং বিশ্বের মানে ড্রেনেজ সিস্টেমের সমতুল্য করতে হবে। বিশ্বের বিভিন্ন ড্রেনেজ সিস্টেমগুলো আছে যেগুলো আমরা দেখি মানে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে, সেখানে কিন্তু একটা সুপরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেমগুলো আছে। আর আবার যেটা বলছি যে হলো যে ড্রেনেজ সিস্টেমটা আটকে যাচ্ছে এই পলিথিন, তারপরে প্লাস্টিকের বোতল হতে আরম্ভ করে হেন কিছু নাই যেটাতে আমরা করছি না। উন্নত বিশ্বে কিন্তু এই জিনিসটা মোটেই নেই। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু গার্বেজ ফেলার মতো একটা ব্যবস্থাপনা আছে। গার্বেজ কিন্তু চাইলেই রাস্তাঘাটে ফেলা যায় না, খালখন্দকে ফেলা যায় না। চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে যেন এই উদ্যোগটা গ্রহণ করি। আমরা আমলাতন্ত্রকেও বলবো, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে আপনার ঢাকার চারপাশে যেই সার্কুলার যেই নৌ পথ চালু করার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন করা যায়, নদীতে যদি পানির ধারণ ক্ষমতাটা আরও বৃদ্ধি করা যায়, তাহলে বন্যার পানিটা অত দ্রুতটা নেমে যাবে। এটা যখন বৃষ্টি হয়, আমি উত্তরে থাকি, উত্তর থেকে বেরোতেও পারি না। আপনি দেখেন শান্তিনগর বলেন, ঢাকার যে কোনো অঞ্চল বলেন, বিশেষ করে গতকালকে রাত্রে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমরা যথেষ্ট ভোগান্তিতে হয়েছি। এখন এই ভোগান্তির সাথে আমাদেরকে মানিয়ে চলে বসবাস করতে হবে। আজকে আমি খুব বিপ্লবী কথাবার্তা বললাম, আমি সরকারকে খুব দোষারোপ করলাম, আমরা খুব মানে একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বললাম, এগুলো আসলে বাদ হবে। বাদ চাইতে আমরা বাস্তবতাকে উপলব্ধি করে
আমরা চাইবো যে সমন্বিতভাবে একটা কাজ। সমন্বিতভাবে এই সংকটটাকে সমাধান জি। করার জন্য আমরা চাইবো। জি, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, আমি এই দুর্যোগ নিয়ে আপনার শেষ 1 মিনিটে অবশ্যই আপনার বক্তব্য শুনবো। তার আগে একটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটি হলো যে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ কে নেওয়ার জন্য মাছ নদী থেকে সেটি ফিরিয়ে আনার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে ব্যাপক। তিনি দাবি করেছেন সরকারি জরুরি কাজে তিনি যাচ্ছিলেন এবং ঘটনাটি অতিরঞ্জিত করা হচ্ছে। আপনিও তো একজন জনপ্রতিনিধি, এই যে জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রয়োজনে তাদের এই সব সিদ্ধান্ত যখন নেন তখন তো আসলে একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাই না? সেখানে আসলে জনগণের আস্থা কি ক্ষুণ্ণ হয় না? দেখুন, এখানে হান্নান মাসুদের এলাকাটা একটু ভিন্নতর, মানে রিমোট এলাকা, মানে ওখানে কিন্তু এরকম যে অ্যাভেলেবল সবসময় ফেরি চলে, সেখানে লঞ্চ চলে, স্টিমার চলে, বিষয়টা এরকম না। এবং এটা বন্যাপ্রবণ কি বলে এটাকে, বর্ষার সিজনে কিন্তু আরও, আমি নিজেও হাতিয়াতে গিয়েছি একাধিকবার, আমি যেমন ছাত্র শিবিরের সভাপতি অবস্থায়, সেখানে এই বর্ষাকালে সার্টেন টাইমে শুধুমাত্র কি বলে ফেরি টাইপের বড়গুলো যেগুলো আর কি, সেগুলোই কেবলমাত্র চলাচল করে। সেই জায়গা থেকে তাকে এখানে আসতে হবে সংসদের অধিবেশন ধরার জন্য, হয়তো সেটা একটা বিষয় হতে পারে, তিনি জবাবটা দিয়েছেন। বাট এরপরও আমি মনে করি যে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্র্যাকটিসটা আর কি, যে বিশেষ প্রোটোকল ব্যবহার না করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে সবাই ফলো করতে পারেন। এবং মাননীয় বিরোধী দলীয় নেতাও একই রকমের, মানে এনারা দুইজনই দেখছি যে খুবই কি বলে ডেসপারেটলি চলছেন। যদিও সিকিউরিটি অবশ্যই কনসার্ন থাকা উচিত আমি মনে করি, বাট তারপরেও যে এই যে স্বাভাবিক জীবনযাপনের অভ্যস্ততা, এটি সংসদ সদস্যদেরও অবশ্যই খেয়াল করা দরকার। বিশেষ করে আমি যদি বলি যে সাধারণ মানুষদের জন্য তো ফেরি থামবে না, সেখানে আসলে জনপ্রতিনিধিরা যখন না, এখানে আমি এটা বলতে চাই আর কি, সাধারণ আমি খুব ভালো একটা দিক আছে এখানে, ভোলাতে একটা ভয়ঙ্কর সংকট আছে আর কি, বিশেষ করে মানুষজন অসুস্থ হয়ে যায় রাতের বেলা, তাদেরকে কিন্তু বরিশালে মেডিকেল কলেজে আনতে পারে না আর কি, ওখানে কোনো কিছু চলাচল করে এবং চলাচল করার উপযোগী এলাকা না, নিরাপত্তা সহ নানাবিধ সংকট তৈরি হয় আর কি। বাট এমন কোনো ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার, এমন কোনো যানবাহন অবশ্যই থাকা দরকার যে এই যে 24/7 যে ব্যাপারটা আর কি, এটা যেন বাংলাদেশে আমরা চালু করতে পারি। আর সেটা আমরা যদি মিস করতে চাই, বন্ধ করতে চাই, যে না আমাদের রাত বিরাতে চলাচলের দরকার নাই, তাহলে আমাদের ওইরকম উন্নত পরিবেশে যাইতে হবে আর কি। আমি যেমন তুরস্কে গিয়ে একবার এরকম হয়েছে, আমার মাথা ব্যথা হয়েছে, পেন কিলার কিনবো, দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না, হসপিটাল কয় বন্ধ, কেন? না রাতের বেলা কেউ আসে না, তো এই জন্য আমরা বন্ধই করে রেখে দিই, ফোন দিলে কেউ আসে আর কি। তো সেই জায়গায় তো আমরা যেতে পারি নাই, যেহেতু যেতে পারি নাই, সুতরাং আমাদের 24/7 বিশেষ করে ট্রান্সপোর্টেশন, এটা অবশ্যই দেখা দরকার এবং চালু রাখা দরকার। একদম শেষ প্রশ্ন আপনাকে আমি করে শেষ করতে চাই, সেটি হলো যে অনেকে বলে যে বৃষ্টি হলে শহর ডুবে যায়, রোদ হলে উন্নয়নের গল্প শোনা যায়। বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে আপনি কি মনে করেন নগর ব্যবস্থাপনায় নীতিগত পরিবর্তনের সময় এসেছে কিনা? ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ক্যালেন্ডার রাখা লাগবে, মানে কখন কি ঘটবে না ঘটবে। এটা খালি ক্যালেন্ডারটা এরকম উদ্দেশ্য নয় যে আমি ক্যালেন্ডার অনুযায়ী খালি বছরের পর বছর পাতা উল্টাবো আর এটা পুনরাবৃত্তি করব, পাঞ্চি পাবো, আওড়াবো, বিষয়টি এরকম নয়। এটাকে জিরোতে নামিয়ে নিয়ে আসা, সংকটটাকে জিরোতে নামিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই একটা সাস্টেইনেবল প্ল্যান আমাদের রাখা লাগবে। যদি এটা না রাখতে পারি, তাহলে মানুষ যেমন আজকে প্রশ্ন করছে, এই প্রশ্নগুলো কি অবান্তর? অবশ্যই অবান্তর না। আগামী এইটার এগেনস্টে দেখা যাবে ডেঙ্গু আসবে, এর এগেনস্টে নতুন কোনো ভাইরাস আসবে, নতুন কোনো অসুস্থতা তৈরি হবে, এই যে একটার পর একটা আসতে পারে আর কি। ওই প্রিভেন্টিভ, হ্যাঁ যদিও সরকারের এখন বক্তব্য, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে না প্রিভেন্টিভ মেজারগুলো আমাদেরকে বেশি করে নেওয়া দরকার আর কি, ফাইন। কিন্তু আপনি যেমনটি বলছিলেন আর কি, একজন দর্শক প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম চলেন বলেন, মন্ত্রী পরিষদ সেরকম করেন কিনা। আমার কাছে মনে হচ্ছে যে রিয়েলি মন্ত্রী পরিষদের মধ্যে ব্যাপক গাফিলতি আছে এক্ষেত্রে। এই জায়গাটা যদি অতি দ্রুত সংকট মোকাবিলা করার জন্য মন্ত্রী পরিষদ এবং সকলের বক্তব্য যদি এক বেজ লাইনে না আসে, তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশটা সংকট তৈরি হতেই পারে। জি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করব, আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দুর্যোগেও নিরাপদে থাকুন। ধন্যবাদ।